বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সরকারের ভেতরে দল গঠনের চেষ্টায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বললেন রিজভী। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ, অভিযোগ জামায়াতের। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর মধ্যে ঐক্যের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে। ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হারভেস্টার মেশিন বিতরণে ৯/৬ মিলেছে বেশি অর্থ আদায় ও স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দের প্রমাণ। অনিয়মে জড়িতদের ধরার পাশাপাশি মূল হোতা চিহ্নিত করার তাগিদ। 18 দিন পর আজ লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পেতে পারেন বেগম খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। যাবেন ছেলে তারেক রহমানের বাসায়। স্লোগানে উত্তাল শহীদ মিনার। 10ম গ্রেডে বেতনের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সমাবেশ। না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। তুরাগ তীরে তাঁবু গাড়ায় ব্যস্ততা। 31 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন মুসল্লিরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার। এবং আমদানি বাড়লেও এখনও চড়া চালের বাজার। কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগির দাম। সস কেচাপে ভ্যাট বাড়ায় শঙ্কায় রাজশাহীর টমেটো চাষিরা। ভিন্ন শিবিরের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ষড়যন্ত্র করে ফায়দা হাসিলের চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না। এদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে রাজনৈতিক দল গঠনের চেষ্টায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও দাবি তার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে নেতাকর্মীরা সমাধিতে ফুল দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যম কর্মীদের রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টায় জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও দাবি তার। কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র? উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি নতুন করে 1/11 পায়তারা করেনি। ওই সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নেতাকর্মীরা, যারা দলটিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। তাদের পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা আব্বাস। 1/11 ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, উপদেষ্টারা বিএনপির সমালোচনা করতে গিয়ে শুধু গণতন্ত্রের বিরোধিতাই করছেন না, বরং পরোক্ষভাবে ফ্যাসিবাদকে সমর্থন করছেন। বিএনপিকে সমালোচনা করতে গিয়ে যে আপনি পরোক্ষে গণতন্ত্রের সমালোচনা করছেন, ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছে, এটা কি আপনি
খেয়াল করেছেন? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কথায় কথায় যারা জামায়াতে ইসলামীকে বিদেশ যেতে বলতো তারাই দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রামে কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি আরও বলেন, মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, গোঁজা মিলের ভোটার তালিকায় নির্বাচন হলে দেশের মানুষ মানবে না। সংস্কার নাকি নির্বাচন, দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনেরও বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন আয়োজন। এর মধ্যে আলোচনায় আওয়ামী লীগের আমলে ভোটার তালিকা। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ 2 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে শেখ হাসিনা সরকার। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়েছে না। এবার সেই তালিকাকে গোজামিল উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের তৈরি ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হলে দেশের মানুষ মেনে নেবে না। শুক্রবার সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না। এদিন সকালে কুড়িগ্রামে এক কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, কথায় কথায় যারা জামাতকে বিদেশে চলে যেতে বলতো তারাই দেশ ছেড়ে পালিয়েছে। মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বলেও দাবি করেন তিনি। সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। কথায় কথায় আমাদের হাতে টিকিট ধরায় দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? এখনো যারা সরকারের বাইরে ভেতরে দোষর আছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াতের নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর মধ্যে ঐক্যের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মেলনে তিনি বলেন, বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারও দলগুলোর জন্য একটি ভোট বক্স তৈরির চেষ্টা চলছে। সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতার ইতি টানতে সবার প্রতি আহ্বানও জানান রেজাউল করিম। তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখরোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। আমরা যেন আরো ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই। আলহামদুলিল্লাহ, নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি। অভ্যুত্থানকারী শক্তির নেতৃত্বে নতুন দল গঠনে পুরাতন রাজনৈতিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে জাতীয় নাগরিক কমিটি। পরিবেশ উপদেষ্টা বলছেন, অন্তর্বর্তী সরকারের কেউ নতুন রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে তিনি পদে থাকতে পারবেন না। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে কিনা সেটি প্রমাণ করাই হবে নতুনদের বড় চ্যালেঞ্জ। বিস্তারিত আলামিন তুষারের রিপোর্টে। 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই চাঁদাবাজি ও ফ্যাসিবাদ মুক্ত আধুনিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতে থাকেন দেশের মানুষ, যা বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সবশেষ ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন সেই দলের। এ অবস্থায় দেশের রাজনৈতিক সংস্কারের ব্যাপারে আগে ক্ষমতায় যাওয়া অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র। এমনকি রাষ্ট্রযন্ত্রে নিজেদের লোক বসিয়ে অন্তর্বর্তী সরকারকেও নানানভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তার। যে সরকারটা চলছে, এই সরকারের কত পদে কতজন, বিএনপি সহ জামাত সহ এই যত রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলগুলোর রিপ্রেজেন্টেশন কারা কারা আছে, এই জায়গাগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এখন থেকে। কারণ আমরা দেখেছি যে ঘোষণাপত্র সহ প্রেসিডেন্ট ইস্যুতে, সব কিছুর ইস্যুতে আমরা দেখেছি যে বড় দল হিসেবে সবচেয়ে বড় অসহযোগিতা তারা করেছেন। ছাত্রদেরকে, সমন্বয়কদেরকে
এখানে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা বিশাল প্রপাগান্ডা চালু রয়েছে এবং এই কাজগুলোর পেছনে তারা যে ইন্ধন যোগাচ্ছেন এবং সেই সাথে সরকারের বিভিন্ন লেভেলে তারা যে নিজেদের লোক বসাচ্ছেন, কিন্তু তারপরও সরকারটা ফাংশনাল হচ্ছে না, তাহলে কি আমরা ধরে নিব যে সরকার ফাংশনাল না হওয়ার পেছনেও তারাই দায়ী? তবে কিংস পার্টি গঠনের ইতিহাসের পুনরাবৃত্তি রুখতে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের কেউ কোনো রাজনৈতিক দলের অংশ হবার আগেই তাকে পদ থেকে সরে যেতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি। যেহেতু এটা গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত একটি সরকার, সেখানে গণঅভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেয়া যে গোষ্ঠীটা আছে তার থেকে তিনজন প্রতিনিধি আমাদের এখানে আছেন এবং এই প্রতিনিধি হিসেবে তারা 3 জন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন এরকমটা না মোটেও। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না। নতুন হোক কিংবা পুরনো, জনগণের মন জয় না করে ক্ষমতায় আসা অসম্ভব উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নতুনরা যে রাজনৈতিক শূন্যতার কথা বলছেন সেটা প্রমাণ করাই হবে তাদের বড় চ্যালেঞ্জ। ক্ষমতা কাঠামোর মধ্যে থেকে দল করলে তো প্রশ্ন আসবেই। নতুন নেতৃত্ব তো পুরনো নেতৃত্বের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তো থাকেই। নতুনরা সবসময় মনে করে যে পুরনোরা আর পারছে না বলেই আমাদের প্রয়োজন, কারণ আজকের নতুনরাও একদিন পুরনো হবে, আবার এখন যারা পুরনো আছে তারা সরে যাবেন, নতুন নেতৃত্ব আসবে। বা পুরনো দল হলেও দলের তো একটা ধারাবাহিকতা থাকে, রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা এই কারণেও ভাবতে পারে যে বিএনপি এখন বড় দল আর আওয়ামী লীগ মাঠ ছাড়া, তাই সুতরাং তারা এটাও মনে করতে পারে যে এই শূন্যতা পূরণ করার এখনই সময় তাদের। নতুন দল গঠন হলেও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা জালিয়াতি ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ডক্টর ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভার ফাঁকে বৃহস্পতিবারও ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। সংস্থার প্রতিষ্ঠাতার সঙ্গে অংশ নেন এক আলোচনায়। এদিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তার নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আজ রাতে লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে তার। লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে সাবেক প্রধানমন্ত্রীর। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে তারেক রহমানের লন্ডনের বাসায় নিয়ে যাওয়া হবে তাকে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শারীরিকভাবে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দ্রুতই দেশে ফিরে যেতে পারবেন বলেও জানান তিনি। উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। মাকে দেখতে এদিনও হাসপাতালে আসেন তারেক রহমান। দাদির সঙ্গে দেখা করে বের হতে দেখা যায় বেগম জিয়ার 3 নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে।
চিকিৎসকদের সমন্বিত সিদ্ধান্ত মোতাবেক 18 দিন পর বেগম খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় নিয়ে দেওয়া হচ্ছে। বাসায় থাকলেও অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলবে বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হারভেস্টার মেশিন সহ কৃষকদের ভর্তুকির 3020 কোটি টাকার প্রকল্পে 9-6 প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দেশজুড়ে একাধিক অভিযানে মিলেছে কৃষকদের থেকে 3 গুণ বেশি অর্থ আদায়, স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দসহ ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের নানা জালিয়াতির চিত্র। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, মাঠ পর্যায়ে অনিয়মে জড়িতদের ধরার পাশাপাশি মূল হোতাদের চিহ্নিত করতে হবে। তসলিম তৌহিদের প্রতিবেদন। নেত্রকোনা সদর উপজেলার রোহা ইউনিয়নে কৃষি কর্মকর্তা সুলতানের বাড়িতে সম্প্রতি দুদকের অভিযানে মেলে 5টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন। তাদের দাবি, এই কৃষি কর্মকর্তা আত্মীয়দের নামে 10টি সরকারি ভর্তুকি মূল্যের হারভেস্টার মেশিন বাগিয়ে নেন। এটা একজন কৃষি অফিসারের বাড়ি, তার বাড়ির এই উঠানেই 5টা মেশিন রয়েছে। নেত্রকোনায় মেশিনের দেখা মিললেও বাগেরহাটে ছবি তুলে মেশিন গায়েব করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দুদক বলছে, শুধু ছবি তুলেই 11টি মেশিন বাবদ প্রকল্পের প্রায় 3 কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে। একজনের ভোটার আইডি কার্ড, একজনের অন্যান্য তথ্যগুলো কালেক্ট করে তাকে 5 থেকে 10,000 টাকার বিনিময়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে তাকে মেশিন দিয়ে ছবি ওঠায় এই মেশিনটা এখানে আর রাখা হয়নি, মেশিনটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। 2020 সালে আওয়ামী লীগ সরকার কৃষকদের ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহের জন্য 3020 কোটি টাকা ব্যয়ে 5 বছরের একটি প্রকল্প গ্রহণ করে। তবে হারভেস্টার মেশিন সহ 40,000 কৃষি যন্ত্রপাতি বিতরণে পদে পদে ঘটেছে প্রকল্পে অনিয়ম দুর্নীতি। একযোগে 6 জেলা দুদকের অভিযানে মিলেছে অসঙ্গতির প্রমাণ, আর বঞ্চিত হয়েছেন প্রকৃত কৃষকরা। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খানের মতে, বিগত সময়ে এই প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দুদককেই। এটা যারা পরিচালনা করছে হয়তো তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে, তাহলে যে অনুসন্ধানটা হবে এটা সার্বিকভাবে একটা অনুসন্ধান হওয়া দরকার। যারাই এই কারসাজি করেছে তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা উচিত। হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের ঘটনায় ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেডে বেতনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে সমাবেশ শুরু হয়। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা জড়ো হন শহীদ মিনারে। এ সময় 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। 2017 সাল থেকে বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যারা আমাদের শিক্ষকদের কাজের জন্য নিয়োজিত, তাদেরকে 16 গ্রেড থেকে দেওয়া হচ্ছে 10ম গ্রেড, আর আমরা শিক্ষকরা পড়ে আছি 13তম গ্রেডে। নাগরিক গড়ার কারিগর থেকে আপনি প্রথম শ্রেণীর নাগরিক কিভাবে আশা করেন? সরকার যেন আমাদের যে একটা বৈষম্য, যে অর্থনৈতিক বৈষম্য এবং গ্রেডের যে বৈষম্য, সেই বৈষম্যটা যেন নিরূপণ করে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, সকাল 10টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের যে দলটি আছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। তাদের দাবি বাস্তবায়নের জন্য তারা সমাবেশ করছেন এখানে সকাল থেকে। তাদের কি দাবি দেওয়া আছে এবং সেই দাবি দেওয়াগুলো সরকারের কাছে তুলে ধরার জন্য তাদের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বস্তরের সকল কর্মকর্তার কাছে তারা স্মারকলিপি দিয়েছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। এই তথ্যগুলোই তারা আমাদেরকে দিচ্ছিলেন এখানে যাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়গুলো বলছিলেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে 17তম গ্রেড থেকে 10মতম গ্রেডে উন্নীত করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মচারীদেরকে। তো তারা প্রাথমিক শিক্ষক হিসেবে তারা নিজেরাও তাদের পদোন্নতির দাবি করছেন। এখানে যিনি পুরো বিষয়টির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি দাবি নিয়ে তারা আজকে মাঠে নেমেছেন।
আমরা 2021 সাল থেকে সহকারী শিক্ষক দশম গ্রেড দাবিতে আমরা বিভিন্ন দপ্তরে আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বর্তমানে উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দশম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরে আবেদন নিবেদন করেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে একটা আবেদনও করেছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো সাক্ষাতের ব্যবস্থা করা হয় না। অথচ মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, তোমরা আমাকে চিঠি লেখো, তোমাদের দাবি দেওয়ার কথা আমাকে চিঠি লেখো। তো আমরা সারা দেশ থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম, কিন্তু এরপরে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে। সেই কনসালটেশন কমিটি আমাদের শিক্ষকদের 12তম গ্রেড রেখে একটা প্রস্তাবনা তৈরি করছে। সেই প্রস্তাবনার বিরুদ্ধে গিয়ে আমরা আজকে সেই প্রস্তাবনাকে আমরা প্রত্যাখ্যান করিয়ে, যদিও আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, যদিও এখনও প্রস্তাবনা পেশ হয়নি, কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে আমাদের দশম গ্রেড রাখা হচ্ছে না, 12তম গ্রেড। এই জন্য আজকে আমরা কেন্দ্রীয় শহীদ বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা এখন পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ যোগাযোগ রাখে নাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ওনাদের যে দাবিগুলো, সেই যৌক্তিক দাবিগুলো ওনারা তুলে ধরবেন সরকারের কাছে, এবং ওনারা আশা করছেন যে সরকারের পক্ষ থেকে ওনাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা এই মুহূর্তের তথ্য। দশম গ্রেডের বেতনের দাবিতে শহীদ মিনারে আন্দোলন সমাবেশ করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইজতেমার সামনে রেখে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খুঁটি বসানোর পাশাপাশি শামিয়ানা টাঙানো এবং সেলাইয়ের অংশ নিচ্ছেন মুসল্লিরা। বসানো হয়েছে সিসি ক্যামেরা। ইতোমধ্যে 80% বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা। কোথাও চলছে মাইক টানানো, আবার কোথাও চলছে লাইট লাগানোর কাজ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত মুসল্লিরা। শুধু গাজীপুর নয়, ঢাকা সহ আশেপাশের জেলা থেকে প্রতিদিন খেদমতের জন্য আসছেন তাবলিগ জামায়াতের সাথীরা। 160 একর আয়তনের মাঠের বড় অংশ জুড়েই টানানো হচ্ছে শামিয়ানা। আলেম ওলামা দলের যারা আমরা সাথী, আমরা সবাই শ্রম দিতেছি। বিভিন্ন রকমের কাজ আছে, যেমন উপরে রশি সেলাই করার জন্য, তিরপল টাঙানোর জন্য, এরপরে পাইপ ফিটিংয়ের কিছু কাজ আছে। আমরা ওইদিকে কিছু খাবার রান্না করার জন্য চুলা দিয়ে আসলাম। মাঠের একাংশে টিনের ছাউনি দিয়ে খিত্তা তৈরি করে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। চলছে বিদ্যুৎ সরবরাহের লাইন টানার কাজও। আপনি একজনকে সাথীকে বলছেন যে আপনি কি মাঠে কাজ করতে আসছেন, যে জি আমি মাঠে কাজ করি, তাহলে আপনি এক কাজ করেন, আমার সাথে এই কাজটা ধরেন, তাহলে আপনি এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ওই সাথী আনন্দের সাথে একমাত্রের সাথে আপনার কাজটা ধরে একসাথে করে নিয়ে নিতেছে। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত আর কি। এখানে সবাই যখন একত্রে সমাবেশ হবে তখনই আমাদের এই মেহনতটা সাকসেসফুল হবে। এদিকে ইজতেমার মাঠের নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তুরাগের দুই তীরের মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্য নদের উপর নির্মিত হচ্ছে অস্থায়ী পন্টন। আর ইতোমধ্যেই 80%-এরও বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন আয়োজন সংশ্লিষ্টরা। সামিয়ানা টানাচ্ছি, এতে মাইক লাগাইতে হবে, তার লাগাইতে হবে, অনেক এরকম 10% কাজ বাকি আছে। তা আলহামদুলিল্লাহ এই 10% কাজ ইনশাল্লাহ ইজতেমার আগে ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে। নিজের আগ্রহ করে কাজ করছে। এই যেমন আমরা অনেকের লোক আছে রাত্রে 12 ঘন্টা ডিউটি করছে, ডিউটি করে এখনো ঘুমায় নাই, এই কাজের জন্য এখানে চলে আসছে। আমরা কাজ করতে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শাকির আহমেদ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। শাকির, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ইতোমধ্যেই কিন্তু তাবলিগ জামায়াতের সাথী যারা রয়েছেন, অর্থাৎ মুসল্লিরা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি শেষ পর্যায়ে এসেছেন। আমরা দেখতে পেয়েছি আজকে সকালে ঢাকা, গাজীপুর সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন এবং জুমার নামাজের আগে তারা যে আনুষ্ঠানিক প্রস্তুতির যে শেষ পর্বগুলো সেগুলো তারা সম্পন্ন করছেন। অর্থাৎ তারা আসলে এখানে তীব্র শীত কুয়াশা থেকে বাঁচার জন্য যে উপরে যে কোথাও আসলে তারা শামিয়ানা টাঙিয়েছেন, কোথাও টিন দিয়ে মুসল্লিদের থাকার যে জায়গা সেই জায়গাগুলোতে ব্যবস্থা করেছেন আমরা দেখতে পেয়েছি। এবং যাদের সঙ্গে কথা বলেছি এখানে আয়োজনের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু বলছেন যে 80%-এরও বেশি আয়োজন বা প্রস্তুতি তাদের সম্পন্ন হয়ে গেছে। এখন তারা শেষ মুহূর্তের কাজগুলো করছেন। আমরা সকাল থেকে দেখেছি তারা মাইক টাঙানো, লাইট লাগানো সহ নানা ধরনের যে শেষ প্রস্তুতিমূলক কাজগুলো সেগুলো করছেন। এখানে কিন্তু স্বেচ্ছাশ্রমের দেওয়ার জন্যে মুসল্লিরা এসেছেন, তাবলিগ জামায়াতের সাথী যারা রয়েছেন তারা এসেছেন এবং তারা বলছেন যে তারা
এই ইজতেমা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা এই ধরনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বা তারা সেটিকে খেদমত বলছেন, সেটির ভিত্তিতে তারা ইজতেমা ময়দানকে আসলে মুসল্লিদের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত করতে চান। আমরা দেখতে পেয়েছি যে দলে দলে বিভিন্ন জেলা থেকে মানুষজন এই ইজতেমাকে কেন্দ্র করে আসছেন এবং তারা বলছেন তারা যে খেদমতটুকু করছেন বা যে স্বেচ্ছাশ্রমটুকু দিচ্ছেন সেটি তখনই সার্থক হবে যখন মানুষ আসলে ইসলামের যে সুমহান বাণী সেগুলো যখন মানুষের কাছে পৌঁছাবে, মানুষ যখন হেদায়েত পাবে, তখনই তাদের এই পরিশ্রম সার্থক হবে। পাশাপাশি তারা বলছেন যে এই স্বেচ্ছাশ্রম বা এই খেদমতের জন্য তারা কোনো ধরনের পারিশ্রমিক নেন না বা কোনো ধরনের আসলে কৃতিত্ব প্রত্যাশা করেন না। সেই জায়গা থেকে আসলে তারা বলছেন যে যদি মানুষ হেদায়েত পায় বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে এই শ্রম বা তাদের এই খেদমত সার্থক হবে, এমনটি কিন্তু বলছেন তাবলিগ জামায়াতের সাথী যারা রয়েছেন তারা। আমরা দেখতে পেয়েছি শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসাবে এই ইজতেমার ময়দানের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সিসি ক্যামেরায় পুরো এলাকাটিকে আওতায় আনা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এই তুরাগ নদের যে দুপাশের যে যাতায়াত ব্যবস্থা রয়েছে সেটিকে নির্বিঘ্ন করতে নদীতে কিন্তু অস্থায়ী পন্টুন বসানোর কাজও কিন্তু ইতোমধ্যে এগিয়ে চলছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত 80% কাজ প্রস্তুত বলে জানিয়েছেন আয়োজকরা। এই ছিল গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা ময়দানে। আমদানির পরও নিয়ন্ত্রণহীন চালের বাজার কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে আপাতত স্থির থাকলেও মৌসুমের নতুন চালের দেখা মিলছে না বাজারে। বিক্রেতাদের অভিযোগ, পুরনো চালের মজুদ থাকার পরও কারসাজি করেই দাম বাড়াচ্ছে মিলাররা। এদিকে রান্নার অন্যতম অনুষঙ্গ সাদা এলাচের দাম 2 মাসে কেজিতে বেড়েছে প্রায় 2000 টাকা। কিছুটা স্বস্তির দিকে ব্রয়লার মুরগি এবং সবজির দাম। নতুন ধানটা এখনো বাজারে আসেনি, নতুন চাউলটা কিন্তু বাজারে আসেনি। মেয়েরাদের কারসাজির কারণে বড় বড় ব্যবসাদের চেন্ডিগেটের কারণে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ আসছে না। বাজারটা ওনাদের হাতে নিয়ে গেছে, ওনারা ইচ্ছা মতনও দাম বাড়ায়, ইচ্ছা মতনই কমা, দেখার মতন আর কেউ কোনো সুযোগ নেই কেন। চালবাজারে নিয়ে কথা বলছিলেন রাজধানীর কারণ বাজারের চালপট্টির ব্যবসায়ীরা। শুক্রবার এ বাজারে উপচে পড়া ভিড় থাকলেও বিক্রি কমেছে চালের। সম্প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে যাওয়াই কারণ বলে জানান তারা। আর দাম বাড়তে বাড়তে 28 মিনিকেট, নাজিরশাইল সবটার দর গলা পর্যন্ত উঠেছে ঠিকই, কিন্তু আমন মৌসুমের নতুন চাল বা আমদানি করা চালের সরবরাহ কম বলে দাবি বিক্রেতাদের। কারসাজির আঙ্গুল তুলছেন মিলারদের দিকেই। চাউলও পর্যাপ্ত পরিমাণে আছে, এটা বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। বাড়ার একমাত্র প্রশ্ন হলো কিছু কনজিউমার কোম্পানি, এদের কারণে বাড়ছে। ইন্ডিয়ান এলসি ঢোকার পর দাম কমতেছে না কেন? কোম্পানিরা নিয়ে যাচ্ছে চালগুলো, বড় বড় কোম্পানিরা নিয়ে যাচ্ছে, নিজেদের প্যাকেটে করে মাল দিচ্ছে মার্কেটে। সিন্ডিকেট কোন জায়গায় চাঁদা হয় ওই জায়গাটি আটকাইতে হবে, এবং কৃষক তো দাম পায় না। এই যে সাধারণ মানুষের হাতে কোনো কিছুই নেই। মশলার বাজারে রয়েছে অস্বস্তি। জিরা, দারুচিনি, লবঙ্গের দাম মোটামুটি থাকলেও ঊর্ধ্বমুখী এলাচ 2 মাসে 3500 টাকার ভালো মানের সাদা এলাচের দাম বেড়ে হয়েছে 6000 টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত মনিটরিং এর দাবি বিক্রেতাদের। 3200 টাকা যে এলাচ ছিল সেটা 5200, আর যেটা ছিল 2800 সেটা এখন বর্তমানে 4800। 10 টাকা 5 টাকা করে বাড়াইতে একসময় রমজান আসছে, ঠিকই তাদের আখের থেকে তারা গুছিয়ে নিয়েছে, তখন ওইটাই আর মানুষের চোখে লাগে না। এটার জন্য সরকারকে আরো একটু ভালোভাবে কেয়ারনেস হতে হবে। এদিকে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা, সোনালী 320 ও ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা দরে। কাইসেস নাই, মালও আসতেছে, মনে করেন ওই বিয়ে শাদী পিকনিক এগুলো একটু কমে আসছে, এই কারণে মালের দামও কমতেছে। গত সপ্তাহ ব্রয়লারের দাম ছিল 200 টাকা, আজকে বেচতেছি 190 টাকা। বাজারে শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, গাজর, শসা সহ বেশিরভাগ সবজি মিলছে প্রতি কেজি 10 থেকে 40 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সস কেচাপে ভ্যাট ও শুল্ক বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় রাজশাহীর গোদাগাড়ি অঞ্চলের টমেটো চাষিরা। সংকট উত্তরণে সরকারের হস্তক্ষেপ চায় প্রক্রিয়াজাত এসব কৃষি পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। চুক্তিভিত্তিক টমেটো চাষে ভাগ্য ফেরা কৃষকরাও শঙ্কামুক্ত হয়ে মনোযোগ দিতে চান ফসল উৎপাদনে। কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে চুক্তিভিত্তিক চাষ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। শামসুল হক প্রিন্সের তোলা ছবিতে রাজশাহী এবং নাটোর ঘুরে এসে রিপোর্ট করেছেন MS আরেফিন। দেশের বাজারে যত টমেটো পাওয়া যায় তার একটি বড় অংশের যোগান আসে রাজশাহীর গোদাগাড়ি থেকে। ধান চাষ লাভজনক না হয় বিঘার পর বিঘা টমেটো আবাদে ঝুঁকেছেন এই অঞ্চলের কৃষক। তাদের এই ফসল চাষে উৎসাহ দিচ্ছে কৃষিভিত্তিক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কন্ট্রাক্ট ফার্মিং বা চুক্তিবদ্ধ চাষ ব্যবস্থাপনা।
উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতে কৃষকদের প্রশিক্ষণও দিচ্ছে প্রাণের মতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফলনও মিলছে প্রতি বিঘায় 5 থেকে 6 মেট্রিক টন করে। 25 বিঘা টমেটো আবাদ করেছি। এগুলো হচ্ছে আমরা বাইরেও বিক্রি করি, কোম্পানিকেও দিই, যেখানে বেশি দাম পাই তখন সেখানে বিক্রি করি। বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে টমেটো সংগ্রহ করে এবং পাল্পিং করে বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। কৃষকের পরম যত্নে ফলানো টমেটো মাঠ থেকে সরাসরি চলে যায় রাজশাহীর বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথমে তৈরি করা হয় পাল্প, পরে তা দিয়ে বানানো সস, কেচাপ ও টমেটো পেস্ট পৌঁছে যায় সারা দেশে। রপ্তানি আয়ের যোগান দিতে চলে যায় বিদেশেও। অ্যাসেপ্টিক পদ্ধতিতে আমরা এই প্রসেসটাকে আমরা ফিল করি। তবে এবার ছন্দপতনে পড়তে যাচ্ছে উদীয়মান এই শিল্প খাতটি। প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রস্তুতকারকদের সংগঠনের তথ্য, দেশে বর্তমানে সস, কেচাপ আর টমেটো কেচাপের বার্ষিক বাজার 600 কোটি টাকার, যা বাড়ছে 10% হারে। তবে সম্প্রতি এসব পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন উৎপাদনকারীরা। 5% থেকে 15% ভ্যাট বেড়ে গেল, এতে আমরা কিছুটা শঙ্কিত। ফলশ্রুতিতে তখন হয়তো বা আমাদের ডিমান্ডটা একটু কমে যাবে, আর যদি ডিমান্ড কমে যায় তখন কিন্তু এই পরবর্তীতে এই ইন্ডাস্ট্রিরা যেভাবে গ্রো করছে এই রেটে গ্রো করবে না। এই অবস্থায় কৃষকের স্বার্থ আর পণ্য প্রস্তুতে বৈচিত্র্যময়তা আনতে আর্থিক ও নীতি সহায়তা নিয়ে এ খাতে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখানে তাদের কোনো রিস্ক নিতে হয় না, পণ্যের বাজারটা নিশ্চিত থাকে এবং তারা অন্যান্য ক্ষেত্রে যে পণ্য বিক্রি করে যে রকম লাভ করে তার চাইতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তারা অনেক বেশি লাভবান হতে পারে। এটাতে যদি উৎসাহিত করে কৃষকদেরকে তাহলে উৎপাদন বাড়বে এবং আমরা ক্ষেত্র বিশেষে অনেক বেশি পরিমাণে আমরা কৃষিপণ্য রপ্তানি করতে সক্ষম হব। কৃষিপণ্যের উৎপাদনকারীদের সংখ্যা সত্যি হলে টমেটো চাষিরা বেহাল দশায় পড়বেন, এমনটাই বলছেন কৃষি সংশ্লিষ্টরা। কৃষকের কাছ থেকে টমেটো সংগ্রহ করে পাল্প তৈরির পর নাটোরের প্রাণাগ্রো লিমিটেডের এই কারখানাটিতে সস তৈরির সবশেষ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যেখানে ছোট বড় মিলিয়ে প্রতিদিন অন্তত 35 টন সস উৎপাদন করা হচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, নাটোর। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকে ক্রেতা দর্শনার্থীর ভিড়। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। যশোয়া, সকালের কুয়াশা এবং শীত দেখে ব্যবসায়ীরা যে শঙ্কায় ছিলেন যে আজ সাপ্তাহিক ছুটির দিনে তাদের প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থী বাণিজ্য মেলায় হবেন কিনা, সেই শঙ্কা পুরোপুরি কেটে গেছে। বেলা গড়াতে গড়াতে এখন দুপুরের সময় দেখা যাচ্ছে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দর্শনার্থীদের দ্বারা। এবং স্টল প্যাভিলিয়নের প্রত্যেকটি স্টল প্যাভিলিয়নের যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে তারা যেমন প্রত্যাশা করেছিলেন আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দর্শনার্থী, তেমনটাই তারা পাচ্ছেন দুপুর নাগাদ। এবং সকালে থেকে কিছুটা কম থাকায় গেল 2 শুক্রবারের তুলনায় তারা কিছুটা সংখ্যায় ছিলেন এবং সেই সংখ্যা বলা যায় অনেকটাই কেটে গেছে। এবং দর্শনার্থীর সংখ্যা গেল 2 শুক্রবারের মতোই। গেল 2 শুক্রবার দুপুর বেলায় যেমন ছিল দর্শনার্থী ক্রেতা, ঠিক তেমনই কিন্তু দর্শনার্থী এবং ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। এবং বিভিন্ন স্টল প্যাভিলিয়ন বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছেন, বিভিন্ন ধরনের আয়োজন করছেন তারা ক্রেতা আকর্ষণের জন্য। আমরা এই মুহূর্তে তাই কিন্তু দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণে। এবং ক্রেতারাও কিন্তু যেসব দোকানগুলোতে যেসব বিক্রেতারা বেশি ছাড় দিচ্ছেন, বেশি আকৃষ্ট করার জন্য নানান আয়োজন সাজিয়ে বসেছেন, সেসব স্টলগুলোর দিকেই কিন্তু ধাবিত হচ্ছে। এবং আরও একটু বিষয় যদি বলি, 200টি শাটল বাস আজকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চলছে এবং এজন্য দূর দূরান্ত থেকে যেসব ক্রেতারা দর্শনার্থীরা এসেছেন মেলা প্রাঙ্গণে তারাও আসলে ভোগান্তির কথা কমই বলছেন, কারণ শাটল বাসের কারণে তারা কিন্তু ততটা ভোগান্তি তাদের পোহাতে হয়নি। আমরা যেমনটা জানি যে সাপ্তাহিক ছুটির দিনে 200টি শাটল বাস চললেও বাকি 5 দিন কিন্তু চলে 70 থেকে 80টি করে শাটল বাস। এছাড়া আমাদেরকে মেলার ইজারা তারা যেমনটা বলছিলেন, গতকাল তাদের দর্শনার্থী হয়েছিল মেলা প্রাঙ্গণে 40,000 থেকে কিছুটা বেশি এবং তার আগের দিন মেলা প্রাঙ্গণে 40,000 দর্শনার্থী তারা পাননি, প্রায় 39,000-এর মতো দর্শনার্থী তারা পেয়েছিলেন। অর্থাৎ গড়ে প্রতিদিন শুক্র শনি বাদে তারা দর্শনার্থী পাচ্ছেন 40,000-এর মতো। এছাড়া প্রত্যেকটি শুক্রবারে, প্রথম শুক্রবার বাদে এ যাবৎ বাকি 3 শুক্রবার আজকে সহ তারা প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছেন এবং গেল 2 শুক্রবার তারা পেয়েছেন প্রায় 2 লক্ষের মতো দর্শনার্থী এবং আজকে সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সবাই। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর ঐক্যের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। হারভেস্টার মেশিন বিতরণে 9-6 মিলেছে বেশি অর্থ আদায় এবং স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দের প্রমাণ। অনিয়মে জড়িতদের ধরার পাশাপাশি মূল হোতাদের চিহ্নিত করার তাগিদ।
এবং স্লোগানে উত্তাল শহীদ মিনার 10ম গ্রেডে বেতনের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সমাবেশ, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।